কর, তুই হাঁড়িটা আগে মেজে দে। ঠিক আছে, আমি রোহনকে দুধ দিয়ে আসছি। রোহন, আরে রোহন ওঠ তুই। আরে এটা কি হয়েছে? এখনো তো 8:30টাও বাজেনি আর তুই উঠে পড়েছিস, আবার নিজে নিজে রেডিও হয়ে গেছিস। আরে মা, তুমি তো সবই ভুলে যাও যে টিউশনের পরে আমরা সারপ্রাইজ পাবো। আচ্ছা বাবু, সেই জন্য এত সকালে তাড়াতাড়ি উঠে নিজে রেডি হয়ে গেছো। আরে দুধটা তো দাও। এ নাও মা, কাউন্ট করো। আচ্ছা, 1 2 3 গুড বাই। এই নাও, এখন আমি ফিনিশ করে দিয়েছি, এখন আমি যাব। আরে আরে রোহন বাবু শোনো। আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বাবু? আরে বাবা, টিউশনে যাচ্ছি। টিউশন? আমি 9:30টার মধ্যে চলে আসব, তুমি ততক্ষণ একদম অফিসে যাবে না। আমি যাব না বাবা, তুমি যতক্ষণ না টিউশন থেকে আসবে আমি এখানেই অপেক্ষা করব। তাড়াতাড়ি ফিরে এসো, আবার সারপ্রাইজ আমার হবে। সারপ্রাইজটা যেন রেডি থাকে। সারপ্রাইজও রেডি থাকবে, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি চলে অফিসে এসো। যাবে না। না, একদম যাব না। চল চল যাও, তাড়াতাড়ি। বাই। বাই। গুড মর্নিং মিস। আরে বাবু, তুমি আজ আধ ঘন্টা আগে চলে এলে? তোমার টিউশন তো 9টা থেকে শুরু হয়। আজ আমি তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। ওকে চলো, কাম ইনসাইড। শোনো, তুমি এখানে বসো আর কালকে তুমি যে পড়াটা করেছিলে সেটা ভালো করে রিভাইজ করবে। আমি আসছি। তোমার হলো? হ্যাঁ মিস, মিস আমি রিভাইজও করে নিয়েছি, হোমওয়ার্কও করে নিয়েছি, এখন কি করব? ও ওয়াও, ভেরি গুড। আজ সবকিছু এত তাড়াতাড়ি সলভ করলে, কি ব্যাপার? বাবা আমাকে একটা সারপ্রাইজ দেবে। আচ্ছা, আর ওই সারপ্রাইজ কখন পাবে তুমি? টিউশনের পরে। ও, এই জন্য তুমি আধ ঘন্টা আগে এসছো। ভেরি গুড। আজকের মতো তোমার হোমওয়ার্ক শেষ। এবার এটাকে ব্যাগে ঢোকাও। ইয়ে। আমি তো আর ওয়েট করতে পারছি না রোহনের মুখের এক্সপ্রেশনটা দেখার জন্য, যখন তুমি ওকে বলবে যে আমরা ওকে কাশ্মীরে নিয়ে যাচ্ছি। জানো, তোমার এই সারপ্রাইজের চক্করে পড়ে ও এত এক্সাইটেড ছিল যে মাঝরাত পর্যন্ত ঘুমোয়নি, আর আজ সকালেও সবার আগে উঠে নিজে নিজে রেডি হয়ে গেছে। আরে তুমি জানো না ও কবে থেকে সেই স্নোম্যান বানাতে চাইছিল, সেই কবে থেকে বরফ নিয়ে খেলার ইচ্ছে ওর। কিন্তু আমার তো এত ক্ষমতাই হলো না যে ওকে নাসিকের বাইরে কোথাও বেড়াতে আরে নিয়ে যাই। তাতে কি হয়েছে বলো, এবার তো আমরা ওকে নিয়ে যাচ্ছি। এই জন্যই বোধহয় কথায় বলে ইট ইজ বেটার লেট দ্যান নেভার। আরে দেরিতে মনে এলো 10টা বেজে গেছে, এখনো এলো না রোহন। আরে, ফোন করো, হ্যাঁ। জিজ্ঞেস করো কোথায় আছে। দাঁড়াও, আমি আমার ফোন অফিসের করে জন্য দেখছি। দেরি হচ্ছে। হ্যাঁ প্রীতিদি। আর রোহনের টিউশন কি এখনো শেষ হয়নি নাকি? আরে সে তো কখন শেষ হয়ে গেছে, ও তো 40 মিনিট হলো বেরিয়ে গেছে। শুনছো, কি হয়েছে? শোভা বলছে যে রোহন ওর বাড়ি থেকে বেরিয়ে গেছে প্রায় 40 মিনিট হলো। এইটুকু রাস্তা আসতে এত সময় তো লাগার কথা নয়। ওর নিজের নতুন সাইকেলের চক্করে নিচে গেছে। আমি দেখে আসছি। চাবি? কি হয়েছে? সাইকেলের চাবি এখানেই পড়ে আছে। তাহলে কোথায় গেছে? আরে কাল পর্যন্ত তো এত এক্সাইটেড ছিল তোমার সারপ্রাইজটা জানার জন্য। আরে প্রীতি, ও একটা বাচ্চা। এখন বাচ্চাদের মন হাওয়ার মতো হয়, 2 মিনিট এখানে 2 মিনিট ওখানে। আমার মনে হচ্ছে মদনের বাড়িতে গেছে। হ্যাঁ। আমি এক্ষুনি গিয়ে দেখছি। হাই পূজা, রোহন এখানে এসেছিল নাকি মদনের সঙ্গে দেখা করতে? মনন তো ঘুমাচ্ছে, আর রোহনকে তো সকাল থেকে দেখিনি। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, না মানে ওই টিউশন থেকেও এখনো ফেরেনি, তাই আমার মনে হলো হয়তো মদনের কাছে এসেছে। ঠিক আছে, আমি অন্য জায়গায় খোঁজ নিচ্ছি। আমরা উইকেন্ডে কাশ্মীরে পৌঁছবো। আচ্ছা, আরো একটা কথা, ততদিন আপনারা কিছু ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দেখে রাখবেন। আরে শোভা, ভালো হলো দেখা হয়ে গেল। তুমি কি রোহনকে বেরোতে দেখেছিলে? আমি তো ওকে কোথাও যেতে দেখিনি। ও তো হোমওয়ার্ক করছিল, তারপর ব্যাগটা গোছালো, আর তখন আমি কিচেনে গেলাম, আর যখন আমি কিচেন থেকে এলাম তখন তো চলে গেছিল। আরে ও তো সোজা বাড়ি যাবে বললো। আমাকে বলছিল যে ও খুব বড় একটা সারপ্রাইজ পাবে, আর খুব এক্সাইটেডও ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে একটু দেখি। আরে না না না, আমাদের কোনো এক্সট্রা বেড লাগবে না। আরে আমাদের সঙ্গেই থাকবে ও। এই তো 7 বছর বয়স, খুবই ছোট। রোহন,
রোহন বাবু, ওয়াচম্যান, ওয়াচম্যান, হ্যাঁ বলুন। রোহনের দিকে এসেছিল বুঝি? দেখেছো ওকে? ওই ওকে তো এখানে আসতে দেখিনি। সারাদিন তো তুমি এখানে বসে থাকো, এই জন্যই তোমাকে রাখা হয়েছে। আরে কে আসছে কে যাচ্ছে দেখা উচিত তো তোমার। দেখুন আমি সত্যি কথাই বলছি, আমি এখানেই ছিলাম, 2 মিনিটের জন্য গেছিলাম বাথরুম করতে। আরে কিসের জন্য মাইনে নাও তুমি? কি হয়েছেটা কি প্রীতি? কেন চেঁচাচ্ছ ওর উপর? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাকিমা, রোহনকে কোথাও খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা আগে শোভার ওখান থেকে টিউশন সেরে ফিরছিল, এখনো বাড়ি ফেরেনি। আর যখন ওকে জিজ্ঞেস করছি যে সোসাইটির বাইরে গেছে কিনা, তো বলছে ও জানে না, ও ওকে তুমি দেখিনি। চিন্তা করো না, এসে পড়বে ও। এমনটা নয় তো যে তোমাকে না বলেই খেলতে চলে গেছে? রোহন খেলতে খুব ভালোবাসে, কিন্তু আমাকে না বলে ও কোথাও যায় না কাকিমা। কিচ্ছু হবে না, ভরসা রাখো। মা তাড়াতাড়ি এদিকে এসো। চিন্তা করো না, ও চলে আসবে। আর ওকে বলো চারপাশটা খুঁজে দেখতে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, তুমি একটা কাজ করো, সোসাইটির বাইরে গিয়ে একবার দেখো, হয়তো ও বাইরে আছে। হ্যাঁ আমি দেখছি। নাসিকের একটা সাধারণ সোসাইটিতে থাকা প্রীতি এবং আমনের জীবনের সবকিছুই সামান্য ছিল। রোজকার মধ্যবিত্ত জীবনের গৃহস্থের চ্যালেঞ্জ ছিল, টাকা পয়সার অভাবও ছিল, কিন্তু পরিবারের প্রদীপ, 7 বছরের ছেলে রোহনের সঙ্গে তাদের জীবনে আনন্দ ছিল। কিন্তু একদিন তাদের ছেলে রোহন তাদের জীবন থেকে রহস্যজনকভাবে হারিয়ে গেল। প্রত্যেক বাড়িতে জিজ্ঞেস করলো, প্রত্যেকটা জায়গায় খোঁজ করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। হতাশ চিন্তিত মা বাবা অবশেষে পুলিশের কাছে পৌঁছলো। আপনার বাচ্চাটা নিরুদ্দেশ হয়েছে কটার সময়? স্যার 4 ঘন্টারও বেশি হয়ে গেছে স্যার। আমরা ওকে সব জায়গায় খুঁজেছি, ও টিউশন টিচারের বাড়িতে, ও প্রতিবেশীদের বাড়িতে, আর ওর বন্ধুদের বাড়িতেও, সোসাইটিতেও দেখেছি, কিন্তু ও কোথাও নেই স্যার। বাচ্চাটার কোনো ছবি? রোহন নাম ওর। আচ্ছা, এ কি কোনো কারণে আপনাদের উপর রেগে গিয়েছিল বা অখুশি ছিল? আগে না, একেবারেই না, বরং ও ভীষণ খুশি ছিল। বাবা বাবা, কম্পাউন্ডে এত ভালো একটা সাইকেল রাখা আছে যে ওর প্লাস্টিকও খোলেনি। বাবা, ওই রংটা আমার খুব ফেভারিট। তাহলে তো দেখতে হবে ওটা কার। চলো না বাবা, আসছি আসো বাবা। না তুমি। আচ্ছা কোথায় এই আছে দেখো, সাইকেল এই বলো? দেখো। আরে বাহ, এটা তো সত্যিই খুব সুন্দর একটা সাইকেল। কার এটা? জানি না বাবা। আমিও তো জানি না, এটা জানতে হবে যে কে এত সুন্দর একটা সাইকেল কিনলো। মনে হয় আমি জানি, এর চাবি মনে হচ্ছে আমার কাছে আছে। বাবু, গত বছর আমি প্রমিস করেছিলাম তোমায় নতুন সাইকেল কিনে দেবো। যখন তুমি ক্লাসে ফার্স্ট হয়েছিলে তখন কিনে দিতে পারিনি, সেই জন্য এই নতুন সাইকেল। I love you বাবা। আই লাভ ইউ টু সোনা। এই যে এই নাও, এই রোহনের সাইকেল, রোহন বসবে এটায়। আর শোনো, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। কি বাবা? গিয়ে দেখা যাক। আমার গিফট, আমার গিফট, আমার গিফট, আমার গিফট। এই দেখো। এটার মধ্যে কি আছে বাবা? হ্যাঁ, খুলে দেখে নাও। আরে খোল, তাড়াতাড়ি খোল, দেখি তো কি আছে। হ্যাঁ, খোলো, দেখি। খোলো, আরে দেখো। তাড়াতাড়ি। হ্যারি পটার। বাবা, এটা তো আমার খুব ফেভারিট। আমি জানতাম। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ সোনা। কিন্তু এটা তো গতবারের বার্থডের গিফট, আর এখন তো নিউ ইয়ারও চলে এসেছে। নিউ ইয়ারের একটা গিফট হওয়া উচিত না? সেটা আছে টিভির পাশে। রোহন, আমার চ্যাম্পিয়ন বাবু। দেখো বাবা কি এনেছে তোমার জন্য। আরে বাহ, থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ সোনা। আচ্ছা তোমরা দুজন শোনো, এগুলোর থেকে বড় একটা সারপ্রাইজ আছে আমার কাছে। কি বাবা, প্লিজ বলো না। আজকে তো আর বলবো না, কাল সকালে বলো বলবো। না মা। বাবা সারপ্রাইজ দেবে, আচ্ছা, মা কি করে জানবে? আমি তোমাদের দুজনকে কাল সকালেই বলবো। কাল সকালে তো আমি টিউশনে চলে যাব, আর তুমি অফিসে চলে যাবে। যতক্ষণ না তুমি টিউশন থেকে আসবে ততক্ষণ আমি কোথাও যাব না, আর কালকে তোমায় আমি সারপ্রাইজ দিয়েই ছাড়বো। প্রমিস? প্রমিস। 2 বছরের পেন্ডিং গিফটস আপনি একসাথেই দিয়েছেন। কি কাজ করেন আপনি? স্যার, আমি কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজারের কাজ করি। আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি, একটা চাকরি দিয়েই পরিবারটা চলে। বেশি কিছু অ্যাফোর্ড করতে পারি না স্যার। বেশি কিছু অ্যাফোর্ড করতে পারেন না, তাহলে এত গিফট কি করে আপনি দিতে পারলেন? আমার এত ক্ষমতা কোথায় স্যার যে আমি ছেলেকে কিছু গিফট করব? আজ পর্যন্ত একটা বার্থডে গিফটও দিতে পারিনি ওকে। ও কোলাপুরে আমার এক কাকা থাকতেন, যিনি কিছুদিন আগেই মারা গেছেন। ওনার নিজের বলতে কেউ ছিল না। 20 লাখ উনি আমার নামে লিখে দিয়েছিলেন। রোহনকে আজ পর্যন্ত যে আনন্দগুলো আমি দিতে পারিনি, সেগুলো এই টাকার বিনিময়েই আসছিল। খুব খুশি ছিল রোহন। কোথায় চলে গেল? আর কে আছে যে এই টাকার ব্যাপারে জানে? আই মিন, কেউ এমন আছে যে আপনার এই টাকা পাওয়াটা ভালো চোখে দেখেনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার, ওর দূর সম্পর্কের এক ভাই আছে, ও আমাদের বাড়িতে এসেছিল স্যার। ওর
ভাগ চেয়েছিল স্যার, ঝগড়া করছিল আমার স্বামীর সাথে। আর ও তো এটাও বলেছিল যে যদি আমরা ওকে ওর ভাগ না দিই তো তার ফল ভালো হবে না। কে সেই ভাই, থাকে কোথায়? ও কোলাপুরে থাকে, চন্দন নাম ওর, কিন্তু বেশ কিছুদিন ধরে এই নাসিকেই আছে। ঐশ্বর্য লজে উঠেছে বোধহয়। এই চন্দনের নাম্বার আছে আপনার কাছে? আগে হ্যাঁ। আপনি এখন যে নাম্বারে কল করার চেষ্টা করছেন সেটি এখন বন্ধ আছে। স্যার ওর ফোনটা বন্ধ রয়েছে। আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চা পাওয়া যাবে। শোনো, টিম তৈরি করো, সাইবার সেলকেও অ্যালার্ট করো। স্যার দেখুন, আমরা আপনার বাড়ির ফোনটাকেও ট্যাপ করব। যদি আপনার বাচ্চা কিডন্যাপড হয় তো কিডন্যাপারদের ফোন টাকার জন্য অবশ্যই আসবে। স্যার প্লিজ প্লিজ আমার বাচ্চাকে ফিরিয়ে দিন। ম্যাডাম, স্যার চন্দন বলে একজন লোক আপনাদের হোটেলে আছে। ওর রুম নাম্বার? স্যার উনি তো 1 ঘন্টা আগেই চেক আউট করে গেছেন। যাওয়ার জন্য কোনো ট্যাক্সি বা অটো ডেকেছিল? হ্যাঁ স্যার, কৈলাস ওনার জন্য ট্যাক্সি নিয়ে এসেছিল। কৈলাসকে ডাকুন। হ্যালো কৈলাস, রিসেপশনে এসো প্লিজ। চন্দন এই রুমটা বুক করার আগে কোনো আইডেন্টিটি প্রুফ নিশ্চয় দিয়েছিল। এই নিন স্যার। স্যার এ হলো কৈলাস। এই চন্দন লোকটা কোন পর্যন্ত ট্যাক্সি বুক করেছিল? স্যার উনি তো বাস স্ট্যান্ডের জন্য বলেছিলেন। তোর নাম চন্দন? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? চল পুলিশ স্টেশন। কিন্তু কি 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 হয়েছে স্যার? আমি কিছু করিনি স্যার। স্যার আরে আমাকে আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন স্যার? আমি কিছু করিনি স্যার। স্যার আমি তোর মোবাইল কেন বন্ধ? ফোন চার্জে বসাতে ভুলে গিয়েছিলাম স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। কি বলেছিলিস তুই অমলকে? আফসোস করতে হবে, হ্যাঁ? উনি আমারও কাকা ছিলেন স্যার। ওনার একেবারে শেষ দিনগুলোতে আমি একাই ওনাকে দেখাশোনা করতাম স্যার। কেউ একবারের জন্য ওনার দিকে ফিরে তাকায়নি স্যার। আর ওই অমন, ও তো ভুল করেও একবারের জন্য ফোন করে ওনার কোনো খোঁজ খবর নেয়নি স্যার। আর আমি পরে জানতে পারি যে কাকার সমস্ত টাকা ওই অমনটাই পেয়ে গেল স্যার। আমার খুব খারাপ লেগেছিল স্যার। সেই কারণে তুই ওর বাচ্চাটাকে কিডন্যাপ করলি? না স্যার, আমি এই ধরনের কাজ একেবারেই করিনি স্যার। আমি তো শুধু আমার কথা রাখবার জন্য অমনের বাড়ি গিয়েছিলাম। সমস্ত টাকা তুই রাখতে পারিস না। তুই যেমন ওনার আত্মীয় ছিলিস, আমিও ওনার আত্মীয়, বুঝলি? দেখ শোন, অর্ধেক টাকা আমাকে দিতে হবে, নাহলে আমি ছেড়ে দেবো না। দেখো চন্দন, তুমি শুধু শুধু রাগ করছো। কাকাবাবু এই টাকাটা আমায় দিয়েছেন, মানে আমাকেই দিয়েছেন। আর কাকাবাবু নিশ্চয়ই ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছেন। এতগুলো বছর ধরে আমি ওনাকে দেখাশোনা করেছি, বুঝলি? ওনার পায়ে পড়ে থাকতাম। আর যেই টাকার কথা উঠলো, টাকাটা তোর হয়ে গেল দেখছি। দেখাশোনা করেছো, পায়ে পড়েছিলে। আর এটা তো কাকা নিজেই জানতো, সবাই জানতো যে কি উদ্দেশ্যে তুমি পায়ে পড়ে থাকতে। দেখ শোন, কথাটা ভালো করে শুনে নে। 20 লাখের মধ্যে অর্ধেকটা আমার, ব্যাস। ভদ্রভাবে আমাকে টাকাটা দিয়ে দে, নাহলে টাকা আদায় করতে আমি জানি, বুঝলি? আমার পাওনা তুই মারতে পারিস না। আমি 2 দিনের জন্য হোটেল ঐশ্বর্যতে আছি। দেখ তোর হাতে 2 দিন সময় আছে, ভেবে দেখ, না হলে তোকে মাসুল গুনতে হবে। আমি কিন্তু বলে দিলাম। ওই কথাগুলো রাগের মাথা বলেছিলাম স্যার। আমি কোনো ক্রিমিনাল নই স্যার। আর রোহন আমার ছেলের মতো স্যার। দেখ, তোর কুষ্টি আমরা বার করে নেব। তোর ক্ষেত্রে এটাই মঙ্গল যে সবকিছু সত্যি বলে দে। স্যার মায়ের দিব্যে আমি কিছু করিনি, যা বলার সব কিছু বলে দিয়েছি স্যার। আমি এসব করতেই পারি না স্যার। কামলে। ইয়ে স্যার। স্যার হাত জোড় করে আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি কিছু করিনি স্যার। স্যারের কল ডিটেলসটা চেয়ে পাঠিয়েছি, কাল এসে যাবে। আর হোটেলেও জিজ্ঞাসাবাদ করেছি, কিডন্যাপিং এর সময় ও হোটেলেই ছিল। ওদের বাড়ির ফোন ট্যাপ করা হচ্ছে তো? হ্যাঁ স্যার, মোবাইল ল্যান্ডলাইন ট্যাপ করা হয়েছে। আমাদের সাইবারের লোকেরা লোকেশন সেট করছে। কথায় আছে যে অর্থ মানুষের সততার ভিত নাড়িয়ে দেয়। তখন কে নিজের আর কে পরের। চন্দন সত্যি বলছিল নাকি মিথ্যে, সেটা দ্রুত পুলিশ তদন্ত করে বের করতে পারবে। কিন্তু রোহনের মা বাবার উপর দিয়ে যে ঝড় বইছিল, তার কল্পনাও করা সম্ভব নয়। সময় তাদের সঙ্গে আশ্চর্য ঠাট্টা করছিল। টাকার অভাবে জীবনযাপন করা এই পরিবারের কাছে যখন টাকা এলো, তখন তাদের জীবনের সব থেকে বড় আনন্দ তাদের ছেলেই হারিয়ে গেল। এটা তো পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই অপরাধের পিছনে আমনের ভাই চন্দন হোক বা অন্য কেউ, কিন্তু রোহনকে নিখোঁজ করার পিছনে লক্ষ্য শুধু সেই টাকাই ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মুক্তিপঞ্চে আমনের কাছে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। তবে হয়তো ভবিষ্যতে আসবে। দেখুন, যদি আপনার মোবাইলে ফোন আসে
তাহলে তো কোনো প্রবলেম নেই। আর যদি ল্যান্ডলাইনে ফোন আসে তাহলে কমপক্ষে আপনাকে 30 সেকেন্ড কথার জালে ওকে জড়িয়ে রাখতে হবে, যাতে আমাদের সাইবার সেল ওর লোকেশনটা ট্রেস করতে পারে। দেখুন প্লিজ। আননোন নাম্বার। রিসিভ করুন আর লাউড স্পিকার অন করুন। হ্যালো। হ্যালো, মিস্টার অমন বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি। স্যার, আমি এমএনএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি থেকে বলছি। আপনার হোটেল বুক হয়ে গেছে স্যার। ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের লিস্টও বের করে নিয়েছি স্যার। আর একটা কথা স্যার, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান প্রোভাইড এ কমপ্লিমেন্টারি বেড অলসো, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। দেখুন, আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। আমরা এই উইকেন্ডে আসতে পারছি না, সামনের উইকেন্ডে অবশ্যই আসবো। আর আমাদের কোনো এক্সট্রা বেড লাগবে না, আমাদের ছেলে আমাদের সঙ্গে শোবে। থ্যাংক ইউ। প্রীতি, রোহনের কিচ্ছু হবে না, ও চলে আসবে, ঠিক আসবে, আমার রোহনকে ফিরিয়ে দে। কিচ্ছু হবে না ওর। প্লিজ কলটা রিসিভ করুন আর দেখুন 30 সেকেন্ড পর্যন্ত ওকে কথার জালে জড়িয়ে রাখুন প্লিজ। হ্যালো। রোহনের বাবা, হ্যাঁ বলছি। অনেক টাকা চলে এসেছে না তোর কাছে? চল এবার পকেট খালি কর। যদি রোহনকে ফেরত চাস তো। কে বলছে? কি চাও তুমি? আর রোহন তোমার কাছে কি করে? কে বলছে? আরে বলছি ভালো করে শোন। খুব বেশি না, রোহনকে বাড়ি ছেড়ে আসতে শুধু 15 লাখ টাকা লাগবে, তাও আবার ক্যাশ। কালকে ফোন করে টাইম আর লোকেশনটা বলে দেবো। আর শোন, রোহনকে যদি ফেরত চাস তাহলে পুলিশের থেকে অনেক দূরে থাক, আর ডেড বডি চাইলে এখনই যেতে পারিস। আমরা কি করে জানবো যে রোহন তোমার কাছে আছে? সেই টেনশনটা তুই করিস না, তোর জন্য গিফট আসছে। হ্যালো হ্যালো। স্যার, লোকেশনটা পাওয়া গেছে, পঞ্চবটি রোড, পিসিওর নাম্বার একটা। স্যার, একটা ভালো লিড পাওয়া গেছে, আধ ঘন্টা আগেই ফোন এসেছে। কিডন্যাপার এতক্ষণে পালিয়ে গেছে, কিন্তু পিসিওর মালিক তো কিছু বলতে পারবে। দেখুন। হ্যাঁ বলুন। দেখুন, আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই। বলুন। 1 ঘন্টা আগে এখান থেকে কে ফোন করেছিল আপনি নিশ্চয়ই জানেন। না স্যার, ও 1 ঘন্টা অনেকটা সময়, তখন কত লোক আসছে যাচ্ছে, আর তারপর আমি কাউকে কি করে চিনবো বলুন? আমার রোহনকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। ওকে আমার কাছে নিয়ে এসো। কি জানি ও কোথায় আছে, কিভাবে আছে, ও কি কিছু খেয়েছে না খায়ওনি। ওরা টাকা চাইতো তো তুমি সব টাকা ওদের দিয়ে দাও। দেখো, যখন টাকা ছিল না ওদের কাছে তখনও তো আমরা ভালো ছিলাম। প্রীতি, ব্যাপারটা টাকার নয়। আরে আমি সব টাকা দিয়ে দিতে রাজি, কিন্তু বিশ্বাস করব কি করে ওদেরকে, যদি ওরা টাকা নিয়েও রোহনকে ফেরত না দেয় তো? দেখো, পুলিশ নিজের মতো কাজ করছে, সব ঠিক হয়ে যাবে। মনে আছে ওরা কি বলেছিল, যে যদি আমরা পুলিশকে জানাই তো ওরা আমাদের রোহনকে। প্রীতি, এরকম কিচ্ছু হবে না, আমি সব 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 ঠিক করে দেব। রোহন চলে আসবে, তুমি সাহস রাখো, ব্যাস। কি হয়েছে? কি হয়েছে? কে 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 এসছে? কে এসছে এখানে? এখানে তো কেউ নেই। কি এটা? হ্যাঁ, কার এটা? রোহনের। এটা রোহনের? এটা তো রোহনের টি শার্ট, যেটা ও কাল পরেছিল। আরে এটা এখানে কি করে এলো? বাবা, রোহন 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 বাবা, রোহন। এ কি, কে? প্রীতি, এক কাজ করো, শোনো, তুমি গেটের দিকে দেখো, আমি ছাদের দিকে দেখছি।
আতঙ্ক আর ভয়ের কারবার যারা করে তারা সাধারণভাবে নিজেরাই খুব ভয়ে থাকে। এই অবস্থায় তারা কি করে বসবে কিচ্ছু বলা যায় না। রোহনের কিডন্যাপার টাকা পাওয়ার জন্য ডেসপারেট হয়ে উঠছিল, আর এই বিষয়টার অনুমান তার শেষ অ্যাকশন থেকে করা যাচ্ছিল। কিন্তু সব থেকে বড় রহস্য ছিল যেটা, তা হলো অপরাধী হাউজিং সোসাইটিতে এলো, প্যাকেট রাখলো, না কেউ তাকে আসতে দেখেছিল আর না কেউ তাকে যেতে দেখলো। পুলিশের বিশ্বাস ছিল যে যেই হোক না কেন অপরাধী সোসাইটির ভিতরেই রয়েছে, তাহলে তো অন্য কোথাও নয় বরং ভিতরেই সন্ধান করা উচিত। অদ্ভুত একটা ব্যাপার স্যার, বিল্ডিং এ কেউ এসেছিল, একটা প্যাকেট রেখে গেছিল, আবার 20 সেকেন্ডে উধাও, কেউ তাকে দেখতেও পায়নি। ও আমাদের ধারে কাছেই আছে, হয় সে এই বিল্ডিং এ থাকে, নয়তো এই বিল্ডিং এ সে কোনো কাজ করে যাকে সবাই দেখেছে কিন্তু কোনো নোটিশ করতে পারেনি। ওয়াচম্যান কে ছিল, কি নাম ছিল যে এই প্যাকেটটা রেখে গেছে? জানি না স্যার, আমি এখানে কাউকে যেতে আসতে দেখিনি স্যার। জ্যান্ত একটা মানুষ এখানে এলো, প্যাকেটটা রাখলো আর চলে গেল, আর তুই বলছিস তাকে দেখিসনি? স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কাউকে এখানে দেখিনি স্যার। আর এই প্যাকেট করতে গেছে তাও জানি না স্যার। এইভাবে শুনবে না, নিয়ে চলো এটাকে। স্যার আমি খুব গরিব স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার। স্যার মীনাক্ষী। ওটাকেও নিয়ে এসো। ওকে স্যার। তোর বক্তব্য অনুযায়ী তুই গেট থেকে সরিসনি, না কেউ বাইরে থেকে এসছে না কেউ ভেতর থেকে বাইরে গেছে, তাহলে সেই লোকটা কোথায় গেল যে টি শার্টটা তার বাড়িতে রেখে এসেছিল? হ্যাঁ, নিরুদ্দেশ হয়ে গেল, হাওয়ার সাথে মিশে গেল, বল কোথায় গেছিল? স্যার আমি জানি না ওই লোক কোথায় গেছে স্যার, আমি দিব্যি খেয়ে বলছি স্যার। এই বিল্ডিং থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়েছে, জানা আছে? হ্যাঁ শুনেছি সব, কিন্তু আমি কিছু জানি না। হ্যাঁ, আগের দিন রাতে আমি ওকে দেখেছিলাম, তারপর পরের দিন সকালে প্রীতি ওকে খুঁজছিল, তারপর জানতে পারলাম হঠাৎই নিখোঁজ হয়ে গেছে। ওই ছেলেটাকে? ও আমার ছেলে সঞ্জয়। কি কাজ করে ও? পড়াশুনো শেষ করেছে, চাকরির চেষ্টা করছে। আপনি রোহনকে কবে থেকে পড়াচ্ছেন? এই ধরুন 1 বছর ধরে। আর কতগুলো বাচ্চাকে পড়ান আপনি? 4-5 জন বাচ্চা, আর সবাই এই বিল্ডিং এই থাকে। টিউশন করার পেছনে কোনো কারণ আছে কি? আপনারা তো জানেনই যে একজনের রোজগারে সংসার চলে না। তার মানে টাকার সমস্যা আপনার? তুই জানতিস যে তাদের বাড়িতে টাকা রয়েছে? আমি কিছু জানি না সাহেব। জোরে বল, এমন দেব না ব্যথায় ছটফট করতে লাগবি, মুখ খোল। আমি জানতাম যে ওই বাড়িতে টাকা আছে। এখন এটা বল যে তুই জানতে পারলি কি করে যে তাদের বাড়িতে টাকা আছে? ওই দিন রান্নাঘরে দিদি আমাকে কিছু টাকা দেবে গো, বেশি নয়, 1000 টাকা। আমার ছেলেটাকে কাল স্কুল থেকে ফিরিয়ে দিয়েছে। কেন, কি হয়েছে? ফিস দিতে পারেনি তাই। আমার শরীরটাও খুব খারাপ, ডাক্তারের কাছেও যেতে হবে। আমি তোমায় ফেরত দিয়ে দেবো সব। তুমি ওখানে দাঁড়াও মীনাক্ষী, আমি দিচ্ছি তোমায়। এটা রাখো তুমি। দিদি আমার তো 1000 চাই, 2000 দিলে। আরে তুমি রাখো না, তোমাকে বাচ্চা স্কুলে ফিস জমা দিতে হবে তো, তারপর ডাক্তারের কাছেও যেতে হবে, ওষুধপত্র কিনতে হবে। এখন জানো ওষুধের কত দাম হয়েছে? তোমার দরকার হবে, পরের মাসে অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? এবার কিডন্যাপিং এর প্ল্যানটা বলে ফেল। কার সাথে বানিয়েছিস এই কিডন্যাপিং এর প্ল্যান? বল, রোহনকে কোথায় রেখেছিস? আপনি এটা কি বলছেন সাহেব? রোহনকে আমি আমার ছেলের মতো ভালোবাসি, আমি ওকে কি করে? না না সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি সাহেব, আমি কিচ্ছু করিনি। হ্যালো শোন, টাকাটা কালকে সকাল 11টায় কমলা মিলের কনস্ট্রাকশনের বিল্ডিং এর কাছে রেখে দিস, আর বেশি চালাকি করার চেষ্টা করিস না। যদি পুলিশের কাছে যাস তাহলে এবার বাচ্চাটার টি শার্ট নয়, ওর মাথাটাই পাবি, বুঝলি তো? না না, আমার ছেলেটাকে কিছু করো না প্লিজ। আমি টাকা আনবো, আমি টাকা আনবো, বলছি তো আনবো। প্লিজ ছেলেকে কিছু করো না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো স্যার, বাচ্চাটাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে স্যার, কিছু করুন স্যার। ইউ ডোন্ট ওয়ারি। খোঁজ পেলে? ইয়েস স্যার, এই নাম্বার থেকে ফোনটা এসেছে। এই নাম্বারটা ডিটেল বার করো তুমি। ওকে স্যার। দেখুন একটা কথা, প্লিজ আপনি আমাদের সাথে কোঅপারেট করুন। আমরা এমন জাল বিছিয়ে রাখবো
কেউ বাঁচতে পারবে না। আমরা যেভাবে হোক ওকে ধরবো। টাকার ব্যাগটা রেডি করুন প্লিজ। না, আপনাদের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে। তুমি তুমি এক্ষুনি ওনাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলো। প্রীতি, একটু বোঝার চেষ্টা করো। আরে তুমি বুঝতে পারছো না কেন? ওরা বারণ করেছিল পুলিশকে জানাতে। আমি জানি সবটা, প্লিজ। দেখুন, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আমরা সিভিল ড্রেসে যাবো, একদম এরকম। ওরা জানতেও পারবে না যে আমরা পুলিশের লোক। আমি কিচ্ছু শুনতে চাই না, ওদের টাকার দরকার তো। আমরা টাকা দিয়ে দেবো, আপনি বেরিয়ে যান এই বাড়ি থেকে। স্যার, কিছু করুন স্যার। শোনো তুমি। Just a minute. হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ঠিক আছে। কি হয়েছে স্যার? আপনাদের দুজনকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। পুলিশ স্টেশন কেন? চলুন। এই ব্যাগটাকে চেনেন আপনারা? আজ সকালে শহরের বাইরে গ্রামের কিছু লোক একটা পুকুরের পাড়ে একটা সুটকেস পেয়েছে। যখন তারা সুটকেস খোলে তখন তার মধ্যে একটা ডেড বডি আর এই ব্যাগটা পাওয়া গেছে। এরকম অ্যাংরি বার্ডসের ব্যাগ তো আমার রোহনের কাছেও ছিল, কিন্তু স্যার এই ব্যাগটা আমার রোহনের নয়। আরে এরকম ব্যাগ খুবই কমন স্যার, অনেক বাচ্চাদের কাছেই থাকে। এটা আরে না গো না, এটা এই বটলটা খুব কমন স্যার। আমার রোহনের কিছু হয়নি স্যার। হ্যারি পটার আমি জন্মদিনে কিনে দিয়েছিলাম। আমার ছেলে, আমার সোনা। অমন আর প্রীতির পৃথিবী যেন অন্ধকারের মধ্যে ডুবে গেল। তাদের জীবনের প্রদীপ নিভে গেল। সামান্য কিছু টাকার জন্য কেউ তাদের সব স্বপ্নগুলো তছনছ করে দিয়েছিল। প্রীতি আর অমনের কেসে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে অপরাধী টাকা না নিয়েই রোহনকে মেরে ফেললো, কিন্তু তারপরেও কি সে বাঁচতে পারবে? দেখুন, আমরা আপনার ব্যথাটা বুঝতে পারছি, কিন্তু আমার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমাদের আগে চলা উচিত। দেখুন, কিডন্যাপাররা হয়তো জানে না যে পুলিশ রোহনের বডিটা পেয়ে গেছে। তারা টাকা নিতে অবশ্যই আসবে, আর এটা একটা দারুণ সুযোগ তাদের ধরার। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। আর কি লাভ স্যার? এতে কি আমাদের রোহন ফিরে আসবে? আমাদের জীবনটা তো শেষ হয়ে গেল স্যার। রোহন আর ফিরে আসবে না। আমার রোহন ফিরে আসবে না তো কি? অন্তত ওই দোষী লোকগুলো তো শাস্তি পাবে, যারা আমার রোহনকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। আর তাও কয়েকটা টাকার জন্য। না, যেটা আমার সন্তানের সঙ্গে হয়েছে সেটা আমি অন্য কারোর সাথে হতে দেবো না, কখনো হতে দেবো না। শোনো, তোমাকে যেতে হবে। যেটা আমার রোহনের সাথে হয়েছে সেটা অন্য কোনো বাচ্চার সঙ্গে হবে না, কিছুতেই হবে না। তুমি যাও প্লিজ, তোমাকে যেতে হবে। তোমার যাওয়াটা উচিত। সেটা রোহনের সাথে হয়েছে, সেটা অন্য কারোর সাথে হবে না।
ইয়েস স্যার। শোনো, আমার মনে হচ্ছে ওই কিডন্যাপার আর আসবে না। লেটস মুভ। ওকে স্যার। স্যার মনে হচ্ছে কোনো গোলমাল আছে। শোনো, ব্যাগটা তুলে নাও। স্যার দেখো, ওরা জানতে পারলো কি করে যে আমরা ওখানে আছি? তাছাড়া আমার কোনো মাথায় আসছে না তাদের ব্যাগ না তুলে নেওয়ার কারণ হিসাবে। স্যার স্যার যে মোবাইল থেকে ওরা মুক্তিপণের দাবি করেছিল সেটা প্রিপেড কানেকশন। ওই কলটা করার পর ওই ফোনটা অফ আছে। স্যার রেকর্ড থেকে জানা যাচ্ছে যে এই নম্বর থেকে ধলে জেলার আম্বেদকর নগরে কারুর সাথে বার্তিনে কথা বলা হয়েছে। আর যার সাথে কথা বলা হয়েছে স্যার, সেই লোকটার নাম হলো মহেশ। আর এই হলো তার ডিটেলস। আমাদেরও ধুলের উদ্দেশ্যে যেতে হবে। কে ছিল এই মহেশ নায়ক আর কোথায় ছিল এই মহেশ নায়ক? পুলিশের সামনে এই মুহূর্তে একজন সাসপেক্ট, একজন অভিযুক্ত রয়েছে। এই বিষয়ের প্রমাণ রয়েছে যে মুক্তিপণের কল তার ফোন থেকেই এসেছিল, কিন্তু তবুও এই সব তথ্যের সুতোগুলো জোড়া যাচ্ছিল না। পুলিশের আগের তদন্তে একটা রহস্য এখনো পর্যন্ত সমাধান করা যায়নি। প্রীতি আর অমনের বাড়ির সামনে ওই প্যাকেট সোসাইটির ভিতরের কেউই রেখে গিয়েছিল। তাহলে কি মহেশ নামের সেই সাসপেক্ট সেই মুহূর্তে সোসাইটির মধ্যেই ছিল? অপরাধী আর আইনের মধ্যে হয়তো আর মাত্র কয়েক মুহূর্ত বা কয়েক পায়ের দূরত্ব রয়েছে। আসুন স্যার, আসুন। একটু আগে আসুন স্যার, এই সেই বাড়ি। দরজায় তো দেখছি তালা দেওয়া রয়েছে। স্যার ওই মহিলাকে জিজ্ঞেস করি। এই যে দিদি শুনুন। বলুন স্যার। এই যে সামনের বাড়িটায় তালা দেওয়া আছে, আপনি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না স্যার, জানি না। আপনার কোনো আইডিয়া আছে এই বাড়িটায় কে থাকে, কি করে, কি নাম ওর? নাম তো জানি না, কিন্তু হ্যাঁ লোকটা কেমন অদ্ভুত। একলা থাকে, কোনো ফ্যামিলির লোক কখনো দেখিনি। কে জানে কি করে না করে, কিছুই বুঝতে পারি এর না। আগে কবে দেখেছিলেন? গত সোমবার থেকে তো লোকটা আসেইনি। মনে হচ্ছে আমরা সঠিক পথে এগোচ্ছি। এক কাজ করো, এই বাড়িটা তল্লাশি করো। হ্যাঁ স্যার। চলুন। এই শোনো, ইয়েস স্যার। ভাঙো। এই রূপটা তো... কেউ আছো? স্যার এই লোকটাকে আমি সেদিন ওই বিল্ডিং এ দেখেছি। এই ছবিটাকে সবাই মন দিয়ে দেখো। এ সেই লোক। বিল্ডিং এ গিয়ে বিল্ডিং এর সমস্ত ফ্ল্যাট, সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করো। এই লোকটাকে আমরা ওখানেই পাবো। এটাকে দেখ, এখানে থাকি নাকি? মন দিয়ে দেখ, কোথাও দেখেছিস তুই একে নিশ্চয়? না না, এনাকে তো আমি কখনোই দেখিনি। আর না, ইনি এই বিল্ডিং এ থাকেন। আমরা আপনার বাড়িটা তল্লাশি করব। স্যার কেউ নেই। এই লোকটাকে আপনি আগে কখনো দেখেছেন? একে চেনেন? না, আমি কোনোদিন দেখিনি। আমি চিনি না। আর ইউ শিওর? হ্যাঁ, না কোনোদিন দেখিনি একে। দেখুন, আমরা এই লোকটার খোঁজ করছি, এই জন্য ওই বিল্ডিং এর সমস্ত ফ্ল্যাট চেক করছি। স্যার স্যার কেউ নেই। স্যার এনারে ছাড়া বাড়িতে কেউ নেই।
আরে আরে এই, স্যার চল স্যার চল বলছি চল না কিছু করিনি, চল। স্যার। এই তুই চল চল কথাটা তো তুই ওকে দেখিসনি কখনো, চিনিস না, এটাকে নিয়েও চলো চলো। আমি কিছু করিনি, বলছি তো আমি কিছু করিনি। পাই পাই জোগাড় করার জন্য কষ্ট করেছি। সঞ্জয় খুব ছোট ছিল যখন ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়। আমি একাই ওকে পড়াশুনো করিয়েছি, তিলে তিলে মানুষ করেছি। ভেবেছিলাম ও যখন কাজ করবে আমার জীবনটা তখন বদলে যাবে, কিন্তু না, সঞ্জয় ওর বাবার মতো একেবারে অলস। সবসময় বাড়িতে ঘুমোতো, কোনো কাজ করতো না। আমি ভাবতাম যে যে কবে ওর উন্নতি হবে, কবে কিছু করবে, কবে আমার দিন বদলাবে। তারপর আমরা জানতে পারলাম 4 মাস হয়ে গেল, এখনো মাইনে পেলাম না। আরে বললাম তো তোকে, তোর আগে পরে যত হিসেব সব মিটিয়ে দেব, ঠিক আছে? যদি না দেন আমি তাহলে বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাদের কাজ ছেড়ে দেব। এক আপনি আর ওই প্রীতি দিদি প্রত্যেক মাসের 1 তারিখে আমার হাতে মাইনে দিয়ে দেয়। আমি 1000 টাকা চেয়েছি, তাতে উনি 2000 টাকা দিয়েছেন, তাও অ্যাডভান্স। এই নাও, এটা রাখো। দিদি আমার তো 1000 চাই, 2000 আরে দিলে তুমি রাখো না। ওদের কাছে অনেক টাকা থাকতে পারে, আমাদের কাছে নেই। ওদের কাছে যেমন অনেক টাকা আছে, তেমনি ওদের মনটাও বড়। ওদের কাছে এত টাকা আসবে কি করে? ওনার এক কাকা 20 লাখ টাকা দিয়েছেন ওনাকে। এত বছর ধরে আমি ওনার দেখাশোনা করেছি, বুঝলি? এবার শোন, কথাগুলো মন দিয়ে শোন। 20 লাখের মধ্যে অর্ধেকটা আমার, ব্যাস। বলছি স্যার এইসব আমি করেছি স্যার, আমি মেরেছি রোহনকে। আমি জানতাম রোহন 9টার সময় টিউশনে যায়, সেই কারণে প্রথম থেকেই আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। যেই ও এলো আর আমি ওকে। এই রোহন, এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাবো। না, আমি বাবার কাছে যাব, আমার দেরি হচ্ছে। বাবা আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। সেটাই তো আমি দেখাবো, তোর বাবাও এখানেই আছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয়। কোথায় বাবা আমার, কোথায়? আমার তোর বাবা কোথায়? ভিতরে আছে। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল 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 চল। কোথায়? আমার বাবা তো নেই এখানে, আমি যাচ্ছি। ও টি শার্টটা খোল, প্রমাণ হিসেবে ওর বাবা মাকে দিতে হবে। আর ওকে সুটকেসের মধ্যে ভরে অনেক দূরে গিয়ে জলে ভাসিয়ে দে। হ্যাঁ, আমরা বাধ্য হয়ে ওকে মেরেছি, কারণ ও আমাদের চিনে ফেলেছিল। আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। কেন মেরেছিস বাচ্চাটাকে? বাচ্চাটাকে মেরেছিস কেন বল? সঞ্জয়ের ফোন এসেছিল আমার কাছে। সঞ্জয় বলছিলাম। হ্যাঁ সঞ্জয় বল, কি হয়েছে? একটা বাচ্চার বডিকে লোপাট করতে হবে। আরে হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু ওখানে কি করেছিস তোরা? আরে সেসব কথা ছাড় ভাই, তোর টাকার দরকার তো। আরে করবো রে ভাই। তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আয়। সঞ্জয় এক কাজটা করার জন্য আমাকে 5 লাখ টাকা দেবে বলেছিল। আমারও টাকার খুব প্রয়োজন ছিল স্যার। ওর বডিটা লোপাট করার জন্য একটা জায়গার প্রয়োজন ছিল স্যার, তাই আমি ওকে ওই পুকুরটার কাছে নিয়ে গেছিলাম স্যার। তুই তো আগেই জেনে ফেলেছিলিস যে বিল্ডিং এ প্রায় পুলিশ যাতায়াত করছে, তাহলে তুই তাকে ফোন করে এটা কেন বললি যে পুলিশকে ইনফর্ম করবে না? যাতে আপনাদের সন্দেহ না হোক, আমরা এই বিল্ডিং থেকেই কথা বলছিলাম। তাহলে টাকাটা তোলার জন্য কেন তুই এলি না? সঞ্জয় এদিকে আয়। মানে বডি পেয়ে গেছে ওরা, এবার সব শেষ হয়ে গেছে, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, সব ভুলে যা। টাকা তো দূরের কথা, এখন ফাঁসির দড়ির কথা চিন্তা কর, যেখানে তুই ঝুলতে যাচ্ছিস।
ছেলেটাকে মার্ডার ভারতী আর সঞ্জয় ওর টিউশন শেষ হওয়ার 15 মিনিটের মধ্যেই করে দিয়েছে। ওর বডিটাকে সুটকেসে ভরে ট্যাক্সিতে নিয়ে গেছে আর পুকুরে ফেলে দিয়েছে। মা তাড়াতাড়ি আসবে তো? দাঁড়া না, আসছি। হ্যাঁ, ও চলে আসবে। হ্যাঁ, চিন্তা করো না, ও চলে আসবে। আমি দেখেছিলাম, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমার সামনে ওরা আমার রোহনকে গাড়ি করে নিয়ে গেল। আমি কি করে জানবো যে আমার রোহনকে ওরা? আমি কিছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। আর ওরা রোহন। কেঁদো না প্রীতি, আর কি হবে? কারো হিংসা আর বিকৃত মানসিকতা প্রীতি এবং আমনের সংসার তছনছ করে দিয়েছিল। ভাগ্য হয়তো আমনকে তার সন্তানের সব ইচ্ছা পূরণ করার সুযোগ দিয়েছিল, কিন্তু কারো লোভের কারণে সে সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। মহেশ, ভারতী আর সঞ্জয়ের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 361 ধারা অনুযায়ী অপহরণের জন্য আর 120 বি ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগে মামলা চলছে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।